বিসমিল্লাহির রহমানির রাহিম। 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মানবিক শাখায় পৌরনীতি বিষয়ের সকল শিক্ষার্থীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে হয়তো আমাকে চিনেছ। তোমাদের 3 তারিখে যে ওরিয়েন্টেশন হয়েছে সেই প্রোগ্রামে আমি ছিলাম। এছাড়াও 6 তারিখ থেকে তোমাদের যে ক্লাস শুরু হয়েছে, আমি তোমাদের একটি ক্লাস নিয়েছি জুম অ্যাপের মাধ্যমে এবং তোমাদের সেই ক্লাসটি আজকে আমি রেকর্ড করে দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি, যাতে তোমাদের কিছুটা হলেও উপকার হয়। তো ইতিমধ্যেই তোমরা আমাকে হয়তো চিনেছ। আমি শারমিন আফরোজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি 2011 সাল থেকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে কর্মরত আছি এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের মানবিক শাখার সেকশন সির শ্রেণী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পৌরনীতি এবং সুশাসনকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি পাঠ্য বিষয় হিসেবে পছন্দের তালিকায় রেখেছ, তোমাদের সবাইকে রাষ্ট্রবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে পৌরনীতি কোন বইটি কিনবে। বাজারে অনেক বই আছে, তোমরা চাইলে যে কোনো একটি বই কিনতে পারো। তারপরেও তোমাদের সুবিধার্থে আজকে আমি কিছু বইয়ের তালিকা তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমার ক্লাসটা হবে মূলত পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্র বইয়ের পরিচিতি। আমরা এই বইয়ে কী পড়বো সে সম্পর্কে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরিচিতি। তবে চলো জেনে নেই যে তোমরা কোন বইটি কিনতে পারো কিংবা বইয়ের গ্রন্থ নির্দেশ। অসংখ্য বই বাজারে আছে, সব বই কিন্তু একই সিলেবাস অনুসরণ করে লেখা হয়েছে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখেছেন, তবে ভাষাগত একটু পার্থক্য ছাড়া বেসিক কোনো পার্থক্যই নেই। মূল বিষয়বস্তুগুলো সকল বইয়ের মধ্যে তোমরা একইভাবে পাবে। সুতরাং যে কোনো একটা বই কিনেই কিন্তু তোমরা পড়তে পারো। আর যে কোনো একটিমাত্র বই ভালোভাবে যদি তোমরা অধ্যয়ন করো, তাহলেই সেই বইটি থেকেই কিন্তু তোমরা A+, গোল্ডেন A+ পেতে পারো। সুতরাং এটা নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই, তোমরা যে কোনো একটি বই কিনলেই পারো। তবে তারপরেও যদি বলো যে কোন বইটি ভালো হবে, সেক্ষেত্রে আমি এই যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এই বইগুলো থেকে একটি বই কিনতে পারো। আমি প্রথম যে বইটি রেখেছি প্রফেসর মোজাম্মেল হক স্যারের বইটি। এই বইটি আমার কাছে মনে হয়েছে খুব সুন্দরভাবে লেখা হয়েছে, সকল বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং খুব সহজ ভাষায় লেখা হয়েছে। সেক্ষেত্রে এই বইটি তোমরা কিনতে পারো। এছাড়াও অন্য যে কোনো একটি বই তোমরা কিনতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থীরা, এই যে পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্র, এই পুরো বইটিকে 10টি চ্যাপ্টারে বিন্যস্ত করা হয়েছে। 10টি চ্যাপ্টারের মধ্যে কি আছে, তোমরা সারা বছর ধরে পৌরনীতি এবং সুশাসনের ভেতরে কি পড়বে সে সম্পর্কে আমি একটি ধারণা দেওয়ার জন্য আজকের এই ক্লাসটি প্রস্তুত করেছি। তো চলো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম অধ্যায়ে আমরা মূলত পৌরনীতি কাকে বলে, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতির পরিধি, বিষয়বস্তু বা কেন আমরা পৌরনীতি পাঠ করব সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে প্রথম চ্যাপ্টারে। এছাড়াও পৌরনীতি এবং সুশাসনের যে ক্রমবিকাশের ইতিহাস, সেই সম্পর্কেও কিন্তু এই প্রথম চ্যাপ্টারে বলা হয়েছে। এছাড়াও পৌরনীতিকে বলা হয় মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং এটি একটি সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। সামাজিক বিজ্ঞানের আরও যে শাখাগুলো রয়েছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, নীতিশাস্ত্র, ভূগোল, জনসংখ্যা ও উন্নয়ন চর্চা, মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই যে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো রয়েছে, সেই শাখাগুলোর সাথে পৌরনীতির কি সম্পর্ক রয়েছে, কি পার্থক্য রয়েছে, কি মিল রয়েছে, সেগুলো আমরা এই প্রথম চ্যাপ্টারে আলোচনা করব বা এই চ্যাপ্টার অধ্যয়ন করে আমরা জানতে পারবো। সুতরাং প্রথম অধ্যায়ে একেবারে বিশদভাবে পৌরনীতি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি সুশাসন। তোমাদের যে বই পৌরনীতি, এই বিষয়টির নামই হচ্ছে পৌরনীতি ও সুশাসন, অর্থাৎ পৌরনীতির সাথে সুশাসন শব্দটাকে যুক্ত করা হয়েছে। সুশাসন কি সেই বিষয়টি আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। সুশাসন যদি আমি এক কথায় বলি, সুশাসন হচ্ছে খারাপ শাসনের বিপরীত শাসন হচ্ছে সুশাসন। এর বিস্তারিত ব্যাখ্যা আছে, সেগুলি আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। ইংরেজিতে যেটাকে বলা হয় গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স খুব কঠিন একটি বিষয়, যেটি চাইলেই কোনো রাষ্ট্র, কোনো শাসক রাতারাতি সেখানে প্রয়োগ করতে পারেন না বা সুশাসন আনতে পারেন না। সুশাসন একটি রাষ্ট্রে কায়েম করার জন্য সরকারের, জনগণের যৌথ প্রচেষ্টার প্রয়োজন এবং অনেক উপাদানের সমন্বয়ে একটি রাষ্ট্রে কেবল সুশাসন কায়েম করা সম্ভব। তো সেই সুশাসন কি, এই ধারণাটা কোত্থেকে এলো,
সুশাসনের উপাদানগুলো কী কী, কীভাবে সুশাসন প্রতিষ্ঠার পথে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যায়, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কী করণীয় রয়েছে, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কী কী দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। এবার চলো তৃতীয় অধ্যায়ে আমরা কী পড়ব সেই সম্পর্কে তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। তৃতীয় অধ্যায়ে আমরা মূলত পৌরনীতির কতগুলো বিমূর্ত ধারণা আছে সেই সম্পর্কে আলোচনা করব, যেমন মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, যেগুলো একটা রাষ্ট্রের বিমূর্ত ধারণা। আমরা এগুলো দেখি না, ছুঁতে পারি না, কিন্তু এগুলো ছাড়া একটা রাষ্ট্র কিংবা একটা সমাজ কখনোই চলতে পারে না। আইন ছাড়া একটা রাষ্ট্র কখনো চলতে পারে না। মানুষের স্বাধীনতা ছাড়া মানুষ কখনো সুন্দর সুসভ্য জীবনযাপন করতে পারে না। ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব নয়। সমতার প্রয়োজন একটা রাষ্ট্রে বসবাস করতে গেলে, প্রয়োজন মূল্যবোধের। তো এই সকল কিছুর সমন্বয়ে একজন মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, আর সেটি আমরা পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের মাধ্যমে জানতে পারবো। এবং তৃতীয় অধ্যায় পরে আমরা এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবো, অর্থাৎ মূল্যবোধ কী, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের যে ভিত্তি রয়েছে বা উপাদান রয়েছে সেগুলো, কত ধরনের মূল্যবোধ হতে পারে, মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক কী সেগুলো, এবং এই যে কতগুলো শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এছাড়াও আইন কাকে বলে, আইনের উৎস, কত ধরনের আইন হতে পারে, আমরা কেন আইন মান্য করি, হ্যাঁ, আইন মান্য করার কারণ কি সেটা আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। আইনের সাথে নৈতিকতার সম্পর্ক কি সেই সম্পর্কেও আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এছাড়াও স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার বিভিন্ন ধরন, স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, অর্থাৎ স্বাধীনতার রক্ষা কবচ এবং আইন ও স্বাধীনতার সম্পর্ক। সাম্য কাকে বলে, সাম্য মানে হচ্ছে সমতা, হ্যাঁ। তো এই সমতা কত ধরনের রয়েছে, যেমন অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য। তো এই যে বিভিন্ন ধরন রয়েছে সে সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। এবং স্বাধীনতায় সাম্যের গুরুত্ব কী, কতটুকু গুরুত্ব রয়েছে সেটাও আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তৃতীয় চ্যাপ্টারটি। এবার চলো আমরা চতুর্থ চ্যাপ্টারে কী শিখবো বা কী পড়বো সে সম্পর্কে একটু জেনে নিই। চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। এই যে আজকে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি, এটি হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় সাফল্যের কারণেই আমাদের কাছে কিন্তু বিষয়টি অনেক সহজ হয়ে গেছে। ঠিক এভাবে সরকারও কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ইলেকট্রনিক মিডিয়াকে বা বিভিন্নভাবে এই ডিভাইসগুলোকে ব্যবহার করে শাসন কার্য পরিচালনা করে। এতে করে রাষ্ট্রের শাসন কার্যে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে। সরকার কী করছে, কী সিদ্ধান্ত গ্রহণ করছে সেটিও কিন্তু জনগণ জানতে পারে, এবং এতে করে সরকারের কর্মকাণ্ড অনেক সহজ হয়। তো এই সম্পর্কিত আলোচনাই হচ্ছে এই চ্যাপ্টারে করা হবে। ই গভর্নেন্সের ধারণা, সংজ্ঞা, ই গভর্নেন্সের কার্যক্রম, উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য, ই গভর্নেন্সের সুবিধা, অসুবিধা, বা অসুবিধা বলতে প্রতিবন্ধকতা, অর্থাৎ একটা রাষ্ট্রে যদি আমরা ই গভর্নেন্স প্রয়োগ করতে চাই বা চালু করতে চাই সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেগুলো থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা, এই সকল কিছুই আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। এবার আমরা একটু দেখে নেব যে পঞ্চম অধ্যায়ে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, তোমরা দেখতে পাচ্ছ আমি পাশে স্ক্রিনে লিখে দিয়েছি, হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকার। একজন মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে মানুষের যে ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য কতগুলো অধিকার রয়েছে, সেই অধিকারগুলো যদি মানুষ ভোগ করতে না পারে তাহলে কিন্তু মানুষ তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে না। সুতরাং অধিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অধিকার কি, কাকে বলে, কত ধরনের অধিকার রয়েছে, অধিকার কিভাবে রক্ষা করা যায়, হ্যাঁ, নাগরিকের তথ্য অধিকার আইন 2009 সালে যে বাংলাদেশে তথ্য অধিকার আইন হয়েছে সেই আইন সম্পর্কে আমাদেরকে এই চ্যাপ্টার থেকে বিস্তারিত আমরা জানতে পারবো। নাগরিক জীবনে এর প্রভাব। এছাড়াও অধিকারের সাথে আরেকটি কথা বারবার চলে আসে, সেটি হচ্ছে কর্তব্য। অর্থাৎ অধিকার এবং কর্তব্য বলা হয় যে একই মুদ্রার দুটি দিক, যেটা অধিকার সেখানেই রয়েছে কর্তব্য। যেমন আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বলি, যেমন ভোট দেয়া বা ভোটাধিকার, এটি হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার। ঠিক একই সাথে এটি কিন্তু আমাদের কর্তব্য, সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা আমাদের কর্তব্য। সুতরাং একটা কাজের মধ্যেই কিন্তু দুটো কাজ। সুতরাং আমরা যেমন নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা ভোগ করি, রাষ্ট্র আমাদেরকে অনেক অধিকার দিয়ে থাকে, আবার একই সাথে আমাদের অনেক কর্তব্যও রয়েছে, যেমন সন্তানদেরকে সুশিক্ষিত করা, নিয়মিত খাজনা ট্যাক্স প্রদান করা, এই সবই কিন্তু আমাদের রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন কানুন মেনে চলা, এই সকল কিছুই কিন্তু আমাদের কর্তব্য। সুতরাং আমাদের কি অধিকার রয়েছে, পাশাপাশি আমাদের কি কর্তব্য রয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা এই পৌরনীতি এবং সুশাসন
পঞ্চম অধ্যায়ের থেকে ধারণা লাভ করতে পারবো, এবং সেই সাথে মানবাধিকার কি সে সম্পর্কেও ধারণা লাভ করতে পারবো। মানবাধিকার হচ্ছে জাতিসংঘ ঘোষিত যে অধিকারগুলো আছে সেগুলোকে বলা হয় মানবাধিকার। তো এই সম্পর্কেও আমরা ধারণা লাভ করতে পারবো। এছাড়াও মৌলিক অধিকারের সাথে মানবাধিকারের যে পার্থক্য রয়েছে বা সম্পর্ক রয়েছে, মৌলিক অধিকার হচ্ছে যে অধিকারগুলো রাষ্ট্র প্রদান করে থাকে জনগণকে, যে অধিকার ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব না, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এগুলি হচ্ছে আমাদের মৌলিক অধিকার, যেগুলি ছাড়া মানুষের স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব না। এর সাথে মানবাধিকারের যে সম্পর্ক সেগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই সম্পর্কে আমরা এই পঞ্চম অধ্যায় থেকে জানতে পারবো বিস্তারিত। এছাড়াও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি চ্যাপ্টার রয়েছে, সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়, রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। আধুনিক যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোকে বলা হয় যে এগুলি হচ্ছে এখানে যে শিক্ষার্থীরা আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা আমরা লক্ষ্য করি এই রাষ্ট্রগুলোকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। এবং আমরা খুব ভালোভাবে তাকালে দেখব যে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির সরকার রয়েছে, কারণ গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা। এবং গণতন্ত্রের কথা যদি বলি তাহলে রাজনৈতিক দলের কথাটি এসে যায়। আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বললেই রাজনৈতিক দল সেখানে অপরিহার্য। এবং রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের সমস্যাগুলো তুলে ধরা হয়। রাজনৈতিক দলগুলো কী করে, জনগণের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে এবং সেগুলোকে তারা জনগণের সামনে তুলে ধরে, তারা জনগণের কাছ থেকে সমর্থন আদায় করে, তারপরে তাদের টার্গেট হলো তারা নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় তারা অংশগ্রহণ করে এবং জনগণের সেবা করে। তো এই জন্যে বলা হয় যে রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা বা কনসেপ্ট, যেটি আমরা এই চ্যাপ্টারে জানবো যে রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের সাথে উপদলের পার্থক্য কী, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা, গুরুত্ব এবং কাজ, রাজনৈতিক দলের বিভিন্ন কত ধরনের রাজনৈতিক দল হতে পারে। এছাড়াও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা কনসেপ্ট রয়েছে, সেটি কী সে সম্পর্কে আমরা জানতে পারবো। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে যে পার্থক্য রয়েছে সে সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এছাড়াও নেতৃত্ব, এই শব্দটা তোমরা অনেক শুনেছো, লিডারশিপ যাকে ইংরেজিতে বলা হয়। নেতৃত্ব কী, নেতৃত্ব কত ধরনের হতে পারে। হ্যাঁ, একজন মানুষ যদি নেতৃত্বের পর্যায়ে যেতে চান, নেতৃত্বের পদে আসীন হতে চান, তাহলে তার কী কী গুণ থাকা প্রয়োজন, অর্থাৎ নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। এবং সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা। একটা রাষ্ট্রে যদি আমরা সুশাসন আনতে চাই তাহলে সেখানে অবশ্যই সুযোগ্য নেতৃত্ব প্রয়োজন। একজন সুযোগ্য নেতৃত্বই পারার একটা রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। আবার একজন অযোগ্য নেতার অদক্ষতার কারণেই কিন্তু একটা রাষ্ট্রে ভরাডুবি আসতে পারে। সুতরাং সুযোগ্য নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে এই চ্যাপ্টারে আলোচনা করব। এছাড়াও স্থানীয় উন্নয়নের স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওর কী ভূমিকা রয়েছে সেইগুলো সম্পর্কেও আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। এবার চলো আমরা জেনে নিই সপ্তম অধ্যায়, যেটি তোমাদের প্রথম পত্রের সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং পৌরনীতি এবং সুশাসনের মৌলিক যে বিষয়গুলো রয়েছে তা এখানে রয়েছে। আমরা বর্তমান পৃথিবীতে অনেক ধরনের সরকার দেখি, যেমন বাংলাদেশে সরকার প্রধান যিনি, তার পদবি হচ্ছে প্রধানমন্ত্রী। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে এই গুরুত্বপূর্ণ একটি পদে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী পদের কোনো অস্তিত্ব নেই। তার মানে হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের সরকার রয়েছে। তাহলে সরকার কত ধরনের হতে পারে? হ্যাঁ, কোনো রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার, আবার কোনো রাষ্ট্রে একনায়কতান্ত্রিক সরকার রয়েছে। তো কত ধরনের সরকার রয়েছে সে সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। যেমন গণতন্ত্র, একনায়কতন্ত্র, সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, সমাজতান্ত্রিক সরকার, আবার উত্তম সরকারের বৈশিষ্ট্য। হ্যাঁ, এছাড়াও সরকারের যে অঙ্গগুলো রয়েছে, যেমন তোমরা শুনেছো যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। হ্যাঁ, সরকারের তিনটা অঙ্গ। বাংলাদেশের যেমন আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। এই বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদের নাম তোমরা সবাই শুনেছ। জাতীয় সংসদ হচ্ছে বাংলাদেশের আইনসভা। বাংলাদেশে ঠিক এইভাবে একটি শাসন বিভাগ রয়েছে, একটি বিচার বিভাগ রয়েছে। সরকার আসলে একা রাষ্ট্র পরিচালনা করতে পারে না, তাই প্রশাসনিক সুবিধার জন্যই কিন্তু তিনটা ভাগে ভাগ করে রাষ্ট্র পরিচালনা করা হয়। তো আমাদেরকে এই অধ্যায়ে এই সরকারের যে তিনটি অঙ্গ রয়েছে, কিভাবে কাদেরকে নিয়ে এই অঙ্গগুলো গঠিত হয়, তাদের কাজ কি,
তারা কোথা থেকে এই ক্ষমতাপ্রাপ্ত হন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই সরকার কাঠামো চ্যাপ্টার থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি, এবং সেই সাথে এখানে আরও একটা ছোট বিষয় রয়েছে, সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এটি একটি তত্ত্ব, যে থিওরিটি দিয়েছিলেন মন্টেস্কিউ। এই তত্ত্ব সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমরা অষ্টম চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট আমাদের রয়েছে, সেটি হচ্ছে জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। জনমত কি বা পাবলিক অপিনিয়ন। পাবলিক অপিনিয়ন হচ্ছে সাধারণত জনগণের মতামতকে আমরা জনমত বলি, কিন্তু পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানে সকল মতামতকেই আসলে মতামত হিসেবে গ্রহণ করা হয় না। ওই মতামতগুলোকেই গ্রহণ করা হয় যেগুলো যুক্তিযুক্ত, যেগুলো জনগণের জন্য কল্যাণকামী, যেগুলি সকল জনগণের জন্য হিতকর, সেই মতামতকে জনমত বলা হয়। তাহলে জনমত কাকে বলে, জনমতের সংজ্ঞা, জনমতের বৈশিষ্ট্য, জনমত কিভাবে গঠিত হয়, জনমতের বাহন বা মাধ্যম, এবং গণতন্ত্র ও জনমত এবং সুশাসন প্রতিষ্ঠায় জনমতের যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। এছাড়াও রাজনৈতিক সংস্কৃতি কি, অত্যন্ত মূল্যবান একটি কথা। রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার কি, বৈশিষ্ট্য কী, সেই সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। এবার চলো আমরা নবম অধ্যায় সম্পর্কে একটু জেনে নিই। নবম অধ্যায় শিরোনাম হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। আমলাতন্ত্র খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, যাকে ইংরেজিতে বলা হয় বিউরোক্রেসি, এবং আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিউরোক্রেসি এবং উপরে ম্যাক্স ওয়েবারের ছবি দেওয়া আছে। যে তত্ত্বটি একটি আধুনিক পরিশীলিত তত্ত্ব হিসেবে তিনি উপস্থাপন করেছিলেন ম্যাক্স ওয়েবার। এই চ্যাপ্টার থেকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমলাতন্ত্র কী, আমলাতন্ত্রের সংজ্ঞা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ, চাকরি শর্ত, আমলাতন্ত্রের কার্যাবলী। আমলা হচ্ছেন সরকারের স্থায়ী বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদেরকেই বলা হয় আমলা, এবং তাদের দ্বারা পরিচালিত যে প্রশাসন, সেই প্রশাসনটাকেই বলা হয় আমলাতন্ত্র। তো এই সম্পর্কে আমরা এই চ্যাপ্টার থেকে বিস্তারিতভাবে জানতে পারবো। জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা কী রয়েছে বা কী হওয়া উচিত সে সম্পর্কেও আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ দশম চ্যাপ্টার, এর শিরোনাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। যে মানুষের ভিতরে দেশপ্রেম নেই সে কখনো ভালো মানুষ হতে পারে না। 1971 সালে আমরা দেখেছি এই দেশকে ভালোবেসে অকাতরে জীবন দিয়েছেন, 30 লক্ষ শহীদ হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। হ্যাঁ, সেই মহান সৈনিকদের প্রতি, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের ভেতরে ছিল তীব্র দেশপ্রেম, যে কারণে আমরা জাতি হিসেবে নিজেদের আইডেন্টিটিকে অক্ষুণ্ণ রাখতে পেরেছি। একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দশম চ্যাপ্টারে জাতি এবং জাতীয়তা সম্পর্কে জানব। জাতি এবং জাতীয়তার ধারণা, সম্পর্ক, জাতীয়তাবাদের বিকাশ, জাতি রাষ্ট্র কী, জাতীয়তার উপাদান, জাতীয়তা নির্ধারণ নীতি, সাংস্কৃতিক এবং ভৌগোলিক যে বিষয়গুলো রয়েছে, দেশপ্রেম এবং দেশপ্রেম ও জাতীয়তার মধ্যে সম্পর্ক কী, এই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা পাবো এই দশম চ্যাপ্টারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আমি তোমাদের সামনে পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্রের সমুদয় বইটিকে যে 10টি চ্যাপ্টারে বিন্যস্ত করা হয়েছে, আমরা মূলত সেগুলো থেকে কি শিখবো এই 10টা চ্যাপ্টার থেকে সে সম্পর্কে তোমাদেরকে একটি সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা উপকৃত হবে, এবং এভাবে আস্তে আস্তে আমরা চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদের আগামী ক্লাসগুলো আমরা এগিয়ে নেব। এছাড়াও তোমরা ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি বিভিন্নভাবে আমরা সাজেশন হিসেবে দেওয়ার চেষ্টা করব, সেগুলো তোমরা পাবে বিভিন্নভাবে, তোমাদের যাতে পরীক্ষায় ভালো ফলাফল হয় এবং তোমরা মূলত পৌরনীতি এবং সুশাসন অধ্যয়ন করে আদর্শ নাগরিক হতে পারো, রাষ্ট্রের মূল্যবান সম্পদ হতে পারো। যে কোনো রাষ্ট্রের জন্যই সুনাগরিক অত্যন্ত মূল্যবান সম্পদ। রাষ্ট্রে যদি সুনাগরিক না থাকে তাহলে সরকার যত ভালো হোক, সরকারের যত ভালো ইচ্ছা থাকুক, ভালো পরিকল্পনা থাকুক, সরকার কিন্তু সফল হতে পারে না। সুতরাং সুনাগরিক হিসেবে গড়ে তোলা, নিজেদেরকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। সুতরাং পৌরনীতি এবং সুশাসনকে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি বিষয় হিসেবে পছন্দ করে আমার মনে হয় সময়ের সেরা সিদ্ধান্তটি গ্রহণ করেছো। এখান থেকে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের উপযুক্ত ব্যক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। সুতরাং যেটি করতে হবে সেটি হচ্ছে অধ্যয়ন এর বিকল্প আজও পর্যন্ত পৃথিবীতে কোনো কিছু আবিষ্কৃত হয়নি এবং হবেও না। সুতরাং অধ্যয়ন করতে হবে। আর এই যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বদৌলতে এখন কিন্তু তোমরা চাইলে বিভিন্নভাবে তোমাদের মেধাকে বিকশিত করতে পারো, পরিশীলিত করতে পারো, সমৃদ্ধ করতে পারো। সুতরাং অপরচুনিটি তোমাদের হাতে, এই অপরচুনিটিকে কাজে লাগাতে হবে। এই যে এখন সময়টা যাচ্ছে, এই সময়টা কিন্তু আর আমরা কখনোই ফিরে পাবো না।
যে জীবনটা, যে মুহূর্তটা আমাদের জীবন থেকে চলে যায়, সেই মুহূর্ত আমরা কখনোই ফিরে পাবো না। সুতরাং প্রতিটি সময়কে আমাদের কাজে লাগাতে হবে, ভালো মানুষ হিসেবে আমাদেরকে তৈরি হতে হবে। আমি সেই প্রত্যাশা রাখছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।